রাজনৈতিক দলগুলোকে আর সরকার চালাচ্ছে এখন। রাজনৈতিক দলগুলোর সাথে প্রতি ইঙ্গিত করা অর্থ রাজনৈতিক দলগুলোর প্রতি অবিচার করা। আমরা ডক্টর ইউনূস সাহেবকে আপনার প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছি, কিন্তু ডে ওয়ান থেকে আমরা যে কথাটা বলেছি যে ছাত্র গণ অভ্যুত্থানের পক্ষে আপনারা যারা ভূমিকা রেখেছেন, ছাত্রদের প্রতিনিধি উপদেষ্টা মণ্ডলীতে যাওয়াটা আমরা সমর্থন করিনি। আমরা তখন বলেছি যে এই ছাত্ররা আপনার শুরুতে তো এটা বলেননি আপনারা। একদম একদম প্রথম ডে ওয়ান থেকে বলেছে। আমাদের থেকে তো জিজ্ঞাসা করে দুজনকে উপদেষ্টা করে নাই। তথ্যগুলো তো এখন 8 তারিখের পরে 9-10 তারিখে, সম্ভবত 10 তারিখে প্রথম বৈশাখী টেলিভিশনে গিয়েছি, তখনই বলেছি যে ছাত্রদের উপদেষ্টা হওয়াটা ঠিক হয়নি, তারা বাইরের থেকে একটা প্রেশার গ্রুপ হিসাবে থাকতে পারলে আরও ভালো হতো। তারপর এই কথাও বলেছি যে ডক্টর ইউনূস সাহেব উপদেষ্টা মণ্ডলী গঠন করে আমাদেরকে হতাশ করেছেন। এই উপদেষ্টা মণ্ডলী পরবর্তীকালে আমরা এটাকে এনজিওগ্রাম উপদেষ্টা বলেছি। আমরা বলেছি যে এই এনজিওগ্রাম উপদেষ্টা দিয়ে সরকার চলবে না। এখন সরকার তো মুখ থুবড়ে পড়ছে। মানে আমি আসার সময় চিন্তা করলাম যে দেশে কোনো সরকার থাকলে আমার অন্তত এই 15 মিনিট লেট হতো না। কোনো সরকার দেশের মধ্যে নাই। ডক্টর ইউনূস সাহেব আছেন, তিনি একজন বয়স্ক মানুষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ। তার এই টিমে যারা সম্মানিত মেম্বার আছেন তারা তো কাজ করছেন, তারা একজনও কাজ করছেন না, 2-1 কাজ করছেন। আজকে এই কিছুক্ষণ আগে আমি ফেসবুকে দেখলাম আপনার যেই র্যাবের যে কর্মকর্তা বলছিল যে এখানে কোনো সাধারণ শিক্ষার্থী নাই, সব বিএনপি জামাত, এখানে কোনো সাধারণ শিক্ষার্থী নাই। আমি এখনই বলতেছি করার জন্য, আমরা যদি মানে কঠোর হয়ে গুলি চালাই 10 মিনিটের মধ্যে আমি সাফ করে দিতে পারবো পুরো এলাকা। তার আজকে আবার প্রমোশন হয়েছে। তাহলে এই হলো সরকারের অবস্থা। আর সরকার পারফর্ম করবে কিভাবে? সমস্ত সচিব আপনার এর আওয়ামী লীগ আমলে একজন সচিব কীভাবে নির্বাচিত হতো? কোনো মেধা তালিকা নির্বাচিত হতো না। তাকে প্রথমে পিজি হাসপাতালে গিয়ে টেস্ট করতে হতো, তারপর ঢাকা মেডিকেলে, তারপর মিটফোর্ডে আপনার, তারপরে আপনার মানে ডিএনএ টেস্ট আপনার কুর্মিটোলা আপনার হাসপাতালে, 4টা হাসপাতালে তার ডিএনএ টেস্ট করার পরে যদি আসতো যে তার 14 গোষ্ঠীর মধ্যে কেউ মানে বিএনপি করে না, 14 গোষ্ঠীর মধ্যে কেউ জামাত করে না, সে মানে সচিব। তাহলে অধিকাংশ সচিব যেখানে বসে আছেন এবং প্রমোশন নিয়েছেন, তাহলে আপনার এই সরকার পারফর্ম করবে কিভাবে? একদিকে তো আপনি হাঁটু ভাঙ্গা কমর ভাঙ্গা সব উপদেষ্টা নিয়োগ করছেন, একদিকে তো আপনি সবাইকে আপনি হাঁটু ভাঙ্গা কমর ভাঙ্গা বললেন। 2-3 জন ছাড়া তাদের আর কোনো রাষ্ট্র পরিচালনার সাথে কারো সম্পৃক্ততা নাই। একজন উপদেষ্টা তো আপনার 4 বছর যাবৎ আমেরিকায় বসবাস করছিলেন, যার গণ আন্দোলনের সাথে কোনো সম্পর্কই নেই, তাই তিনি 4 দিন পরে এসে সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে আপনাদের রাজনৈতিক দলগুলোর যে আলোচনা হয়, সেই আলোচনায় এই কথাগুলো আপনারা বলেন কিনা? দেখুন, আমরা একবার না, এই পর্যন্ত আমাদের সাথে 3বার আলোচনা হয়েছে। 3বার আলোচনার মধ্যে বলেছি এবং প্রতিটা টকশোতে বলছি যে বাংলাদেশে মন্ত্রণালয়ের সংখ্যা হলো 42টা, আপনার অধিদপ্তর পরিদপ্তরের সংখ্যা হলো 100-এর উপরে এবং সচিবের সংখ্যা 100-এর উপরে। তাহলে তাদেরকে এই 20-25 যে 21 জন উপদেষ্টা মিলে এই মন্ত্রণালয় চালাতে পারবেন না। এটা তো আপনার সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার নয়, যে সরকারের বাধ্যবাধকতা ছিল যে 10 জনের বেশি আপনি উপদেষ্টা নিয়োগ করতে পারবেন না। তাইলে এখানে যদি আপনারা 5-7 জন 10 জন উপদেষ্টা নিয়োগ করতে পারেন, যাদের মিশন আছে, ভিশন আছে, যারা সরকার পরিচালনায় দক্ষ। সরকার তো এখানে এই জায়গাটাতে কিন্তু একটু আলোচনার দাবি রাখে সেলিম ভাই, যে সরকার জাতীয় সরকারের বা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা সরকারের কথা ভাবছিল, সেটিও আপনাদের বড় রাজনৈতিক দলগুলোর কারণে হয় নাই, এই অভিযোগও কিন্তু মাঠে আছে। না, এটা মাঠে আছে এই অভিযোগ, এটা তো মাঠে। এটা জাতীয় সরকারের ব্যাপারে তো এক এক রাজনৈতিক দলের এক একটা প্রস্তাবনা থাকতে পারে। বিএনপির পক্ষ থেকে আমরা যারা জোটবদ্ধ নির্বাচন করেছি, আমাদের জাতির সামনে একটা কমিটমেন্ট ছিল যে আমরা এই স্বৈরাচার সরকারকে হটানোর পরে যুগবদ্ধভাবে আমরা আন্দোলন করব, যুগবদ্ধভাবে নির্বাচন করব, যুগবদ্ধভাবে সংগঠন করব। তখন এর আগে কিছু আপনার ঠিকানাবিহীন রাজনৈতিক দল, যাদের কোনো ঠিকানা নাই অথবা যারা আপনার ওই নির্বাচনে জিততে পারবেন না, নির্বাচনী এলাকা নাই, তারা জাতীয় সরকারের কথা বলেছে, আমরা সেটা বিরোধিতা করেছি। তার ধারাবাহিকতায় আমরা সেদিন জাতীয় সরকারের পক্ষে ছিলাম না, কিন্তু আমরা চেয়েছিলাম যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার এবং একটা দক্ষ সরকার। কিন্তু আমি একদম মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, ডক্টর ইউনূস সাহেব ঢাকা এয়ারপোর্টে নেমে পরবর্তীকালে যে 2 ঘন্টা 3 ঘন্টা সময় পেয়েছেন, সেখানে উনি বেশ কিছু কাটাকাটি করেছেন। সেখানে কিছু কাটাকাটি মানে উপদেষ্টা মণ্ডলীর যে একটা তালিকা ছিল, সেখান থেকে উপদেষ্টা মণ্ডলীর কিছু বার্তা দিয়ে তিনি তার নিজস্ব কিছু লোকজন ঢুকিয়েছেন এবং 7টা বাজে শপথ গ্রহণ করার অনুষ্ঠান ছিল। আমরা সেখানে অপেক্ষা করছি 7টা, 8টা, 9টা। যখন দেখলাম যে একদম ধীর পদক্ষেপ, মানে খুবই আপনার মানে ধীরে ধীরে একজন মহিলা ভিতরে ঢুকছেন, তারপরে ঘোষণা করলো, তখন বুঝলাম যে তিনি একজন উপদেষ্টা, তিনিও তো ঢাকার বাইরে ছিলেন। তার মানে এই দায়টা আপনি কাকে দিচ্ছেন? আমি প্রথম দায়টা দিচ্ছি ডক্টর ইউনূস সাহেবকে দিচ্ছি। তিনি যে সময়টা একক ব্যক্তি কি করবেন? আপনি পুরো সরকারকে বললে সেটা আমি আপনাকে বলছি, আপনাকে যখন এই পুরো জাতি একটা দায়িত্ব দিয়েছেন,
তখন আপনি আপনার প্লেয়ারদেরকে নেওয়ার ব্যাপারে আপনার কোনো একটা মতামত থাকার কথা, তো অবশ্যই তো কথা। আপনার একটা ক্রিকেট টিম কিভাবে গঠিত হয়, আপনার একটা ক্রিকেট টিম গঠিত হয় আপনার ম্যানেজার, আপনার টিম লিডার, সিলেকশন বোর্ড এবং কোচ, এই তিনজনে মিলেই তো একটা টিম করে। তো উনি তিনজনকে নিয়ে তো করতে পারতেন। ধরেন তিনজনের মধ্যে আমি ধরে নিলাম একজন আসিফ নজরুল, তখন একদম আলোচিত একজন ব্যক্তি ছিলেন, উনি আসিফ নজরুল সাহেবের সাথে উনি কথা বলে আরেকটু করতে পারতেন। অথবা ধরেন সিনিয়র দুই একজন উপদেষ্টা যারা ছিলেন তাদের সাথে কথা বলে করতে পারতেন। কিন্তু যাদেরকে করেছেন এটা তো সবাই বলছেন যে একটা যাদের ব্যাকগ্রাউন্ড হয় এনজিও নাইলে চট্টগ্রাম। এটা আমরা কিন্তু এক সপ্তাহ পর থেকে বলা শুরু করেছি যে এনজিওগ্রাম সরকারি চলবে না। তখন কিন্তু আমাদেরকে অনেকটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হুমকি ধামকি দেওয়া হয়েছে। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমলারা, যে ডেভিলরা এখানে বসে আছেন, যারা তো গভর্নমেন্টকে পারফর্ম করতে দেবেন না এবং তাদেরকে টুটি চেপে ধরে কাজ আদায় করার জন্য যে দক্ষতা দরকার উপদেষ্টাদের, সেই দক্ষতাটা নাই। যে কারণে মানুষের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে, মানুষের মধ্যে একটা বিচারহীনতা মনে করছে যে এই যে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, শিশুকাল হত্যা করা হয়েছে, নারী হত্যা করা হয়েছে, তারপরে আপনার গার্মেন্টস কর্মী হত্যা করা হয়েছে, ছাত্র হত্যা করা হয়েছে, মানে একদম মানে সরাসরি গুলি করেছে, যেটা কোনো মানে আপনি যে বলছেন যে আজকে সংবিধানে দোহাই দিচ্ছেন, সংবিধানে কোথায় লেখা আছে আপনার এইভাবে গুলি করে হত্যা করার? সংবিধানে কোথায় লেখা আছে আয়নাঘরের? এটা তো আয়নাঘর বিশিষ্ট সংবিধানে কোথাও লেখা নেই। সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ। রেজাল্ট করুন রনি ভাই, কথাটা তো শেষ করতে বলবো। বলুন শেষ করুন। এই কারণেই কিন্তু মানুষের মধ্যে যে একটা আস্থাহীনতা বিচার করছে, অবস্থা করছে, সেই কারণে 5 এবং 6 ফেব্রুয়ারির মতো ঘটনাটা ঘটছে। মানুষ মনে এই যে আওয়ামী লীগের লোকেরা যে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে, আওয়ামী লীগের লোকেরা যে আজকে হাট বাজারে উঠছে, গ্রামে গঞ্জে উঠছে, সদগর্বে তারা বিভিন্ন কথা বলছে, এখানে এই সরকার যে যথাযথ বিচার করতে পারবে না, এটাও একটা কারণ।